স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। জানিয়ে দেব আকিজ বশির গ্লাস সংবাদ শিরোনামগুলো। আনন্দ উচ্ছ্বাস আর ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধনী গরিব ভেদাভেদ ভুলে ঈদের নামাজ আদায়, সৌহার্দ্য সম্প্রীতির ডাক। ঢাকার পোস্তায় আসছে কোরবানির পশুর চামড়া, ঢুকছে সাভারের ট্যানারি পল্লীতেও। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। 12 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য সরাতে মাঠে ঢাকার মেয়রবিহীন 2 সিটি কর্পোরেশন। কাজ করছেন অন্তত 20,000 পরিচ্ছন্নতা কর্মী। এপ্রিল মাস নির্বাচনের উপযোগী নয়, প্রধান উপদেষ্টার কথায় হতাশ বিএনপি। মাঠ সমতল থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোট সম্ভব, বলছে জামায়াত। আনন্দ উচ্ছ্বাস আর ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ধনী গরিব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হিংসা বিদ্বেষ ভুলে দেশ ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হবে, ছিল এমন প্রার্থনা। 3 বছরের ছোট্ট শিশু রিশানকে নিয়ে ঈদ জামাতে যোগ দিতে ছুটে যাওয়া এই মায়ের নাম স্বর্ণ। ঢাকার শান্তিবাগ থেকে জাতীয় ঈদগাহে ছুটে এসে জানান তার অনুভূতির কথা। বাবা মা তারপরে আমার 2 সন্তানকে নিয়ে এসেছি, নামাজ পড়তে এসেছি, এটাই অনেক আনন্দের। স্বর্ণর মতো এদিন অসংখ্য বাবা মার হাত ধরে জাতীয় ঈদগাহে আসে খুদে মুসল্লিরা। সবার পোশাক ও চোখে ছিল আনন্দ। আল্লাহ কাছে অশেষ রহমত, আমাদের 3 জনকে ঈদগাহ মাঠে নামাজ পড়তে তৌফিক দান করেছে। এই বছর আম্মুকে নিয়ে আসছি সাথে, এবং ও আসতে চায়। ঈদ মোবারক। দেরি হয় জামাত মিস হতে পারে এমন তাড়না থেকে অনেককেই দেখা যায় রুদ্ধশ্বাসে ছুটতে থাকেন ঈদগাহের উদ্দেশ্যে। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। নানা শ্রেণী পেশার মানুষের সাথে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদরাও ছিলেন তার সঙ্গে। নামাজে ইমামতি পড়েন বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। নামাজ শেষে খুতবার পর দোয়ায় ধর্মপ্রাণ মুসল্লিরা দুহাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার পাশাপাশি প্রার্থনা করেন দেশ ও বিশ্ব শান্তির। এ সময় সংক্ষিপ্ত ভাষণে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে ভ্রাতৃত্বের বন্ধনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান মুসল্লিরা। বড়দের মতো ছোট শিশুদের এই কোলাকুলি নজর কাড়ে সবার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে আমার। এই প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি দেখেছি। দোয়া করছি যারা বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, যারা ফিলিস্তিনবাসীদের, তার জন্য দোয়া করছি। নবীন থেকে প্রবীণ সবার কণ্ঠে ছিল দেশ ও দশের মঙ্গল কামনা। দোয়া করলাম দেশের মানুষ এবং সবাই যাতে শান্তিতে থাকতে পারি। আমরা দোয়া করতেছি আমাদের দেশের জন্য, দশের জন্য, দেশের মানুষগুলো শান্তিভাবে নিঃশ্বাস ফেলে বাঁচতে চায়। কে গাজাকে আজকে দুর্যোগে পরিণত করছে, এখানে এসে দোয়া করেছি আল্লাহ যাতে ফয়সালা দেয়। এদিন নারী পুরুষ সহ প্রায় 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার শহীদি ঈদ কবিতায় বলেছিলেন, মনের পশুরে করজবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। আর তাই কোরবানি হোক আত্মশুদ্ধির জন্য, লোক দেখানোর জন্য নয়। সমাজের, রাষ্ট্রে সব জায়গায় ফিরে আসুক শান্তি, এমন বার্তাই ছিল জাতীয় ঈদগাহের প্রধান ঈদ জামাতের খুতবায়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গোর এ শহীদ ঈদগাহ ময়দানে ঈদুল আজহার বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। এবার ঈদের বড় 2 জামাতে অংশ নেন লাখো মুসল্লি। সকাল 8:30টায় শুরু হয় গোর এ শহীদ ঈদগাহ ময়দানের ঈদুল আজহার জামাত। এই ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান। এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। সকাল 9টায় শুরু হওয়া ঈদ জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে, আর সেই শরবত ও জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জোশ হবে কি করে? আরএফএল জগ, জুস রাখার জোশ জগ। গুলশানের বাসা ফিরোজায় ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দুপুর থেকে বেগম খালেদা জিয়া তার নিকট স্বজনদের সাথে একান্তে সময় কাটান। রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ডিবিসি নিউজকে এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডন থেকে সকালেই মাকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেছেন পুত্রবধূ ও নাতনিদের সাথেও। ঈদুল আজহা এবং ঈদুল আজহার দিন দেশনেত্রী এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনার শারীরিক অবস্থা স্টেবল আছে। উনি আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। উনি আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। উনিও সবার জন্য দোয়া করেন, উনিও সবাইকে তার জন্য দোয়া করার জন্য অনুরোধ করেছেন। পিএইচপি টিনে দস্তার পরিমাণ সঠিক, সহজে জং ধরে না আর টেকে অনেকদিন। পিএইচপি আরাবিয়ান হট সুপার টিনে দস্তার পরিমাণ সঠিক। পিএইচপি আরাবিয়ান হট সুপার, সস্তা নয় দস্তা দেওয়া টিন। এবারও পশুর চামড়া বিক্রিতে সরকার নির্ধারিত মূল্য না পাওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অস্থায়ী চামড়ার বাজারে এমন অভিযোগ বিভিন্ন মাদ্রাসা এতিমখানা থেকে আসা বিক্রেতাদের। তবে একইভাবে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। তাদের দাবি নির্ধারিত দামে চামড়া কিনে তার ট্যানারিতে বিক্রি করলে তেমন লাভ থাকবে না। অন্যান্যবারের মতো এবারও কোরবানির পশুর চামড়া কেনাবেচার অস্থায়ী বাজার বসেছে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। ঈদের জামাত শেষে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসেন চামড়া বিক্রি করতে। তবে প্রত্যাশিত দাম না পাওয়ায় ফিরে যান অনেকেই। আমাদের মাল কেনা আছে 700 করে বড়গুলা, আর আনারা উল্টা পাল্টা দাম কয়, 600 টাকা কয়, 500 টাকা কয়, এই জন্য ফেরত নিয়ে যাচ্ছে। 1300 টাকা কিনছি, 1100 টাকা কিনছি, 1000 টাকাও কিনছি, আর উনি চামড়া বলতে 600 টাকা করে। এটা কি সিন্ডিকেটে শুরু হয়ে গেছে ব্যবসা। তবে শুধু বিক্রেতারাই নন, হতাশায় রয়েছে ক্রেতাদের মাঝেও। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামে চামড়া কিনে তা ট্যানারিতে বিক্রি করলে তেমন লাভবান হবেন না তারা। আমরা এটা যাদের কাছে বেচবো ওনারাও তো আমাদের থেকে লাভ দিয়ে কিনবে। এই মালে আমার একের না হলো 200 টাকা 250 টাকা লবণ লাগবে এক পিস মালে। তা আবার এইটা যে লাগাইবো তারে 50 টাকা খরচ দিয়ে দেবো, যেই জায়গায় রাখবো এই জায়গার ভাড়া দিয়ে দেবো। তো এই মালের দাম তো এমনি 1000, 1200, 1300 টাকা পড়ে যায়। তা আমরা তো কাঁচা রক্তের মালের দাম 1300 টাকা দিয়ে কিনতে পারবো না। চামড়ার তো ডিস্টার্ব আছে, ভালো বলবো আছে না, ভালোটা ভালো দাম, খারাপটা খারাপ দাম। আমরা ভালোটা ভালো দামে কিনতেছি। তবে বেলা বাড়ার সাথে সাথে চামড়ার বেচাকেনা আরও বাড়বে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, রাজশাহীতে এবার চামড়া সংগ্রহ ও বিক্রি কার্যক্রম কেমন দেখছেন? তরুণী, রাজশাহীর বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট হাট বসে চামড়ার। আমি এমন একটি চামড়ার হাটেই আছি এখন, এবং দেখতেই পাচ্ছেন যে চামড়া নিয়ে কিন্তু এখানকার যারা ফরিয়া ব্যবসায়ী এবং বিভিন্ন কোরবানি দাতা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন চামড়া নিয়ে, কিন্তু কোনো ক্রেতা নেই। তারা বলছেন যে এবার গতবার যে দামটি ছিল এবার কিন্তু কেউ দামও বলছে না, এবং চামড়া যে বিক্রি হবে কিনা এটা নিয়েও তারা শঙ্কায় রয়েছেন। এবং এইখানকার যে চামড়াগুলো দেখতে পাচ্ছেন, গতবার এক একটি চামড়া 900 থেকে 1000 টাকা করে বিক্রি হয়েছে। গরুর চামড়া, খাসির চামড়া 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। তবে এইবার কিন্তু সেই দামটি নেই, এবং এখানে যারা বিক্রি করছেন তারা বলছেন যে গরুর চামড়া এবার বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা, খাসির চামড়া 30 থেকে 40 টাকা। কেমন দাম যাচ্ছে চামড়ার এবার? দাম কম তো, খাসির চামড়া 40-50, গরু 700-800। কেমন দাম যাচ্ছে এবার? দাম কম কেন চাচা? দাম কম, খুবই কম। এখন সরকার নাই, সেই কারণে কি বলতে পারলাম না, দামই কম। যে মাল 1200-1100 বিক্রি হচ্ছে সেটা হলো সেটা 700, 550, 600, 300 পর্যন্ত। এবার লবণের দাম বেশি, এই কারণে কি ঘাটতি পড়ছে গরমের কারণে? এবার লবণের দাম কম, একটা লেবারের খরচ 2000-3000 টাকা কিলো, ওই কারণেই লবণের দাম কম, কিন্তু চামড়ার দাম আরো কম। তরুণী, শুনছিলেন যে অনেকেই আবার বলছেন যে লবণের দাম এবার বেশি, যে 700 টাকার লবণের বস্তার দাম 900 টাকা হয়ে গেছে, এবং তীব্র গরম এই কারণেও অনেকেই চামড়া যেহেতু সংরক্ষণ করতে হয়, সংরক্ষণ করতে গিয়ে অনেকেই হয়তো চামড়া নষ্ট হয়ে যেতে পারে, এই আশঙ্কার কারণে অনেকেই সংরক্ষণ করতে ভয় পাচ্ছেন। এবার দাম কেমন, চামড়ার দাম কেমন? ভাই এবার দাম তো খুব একটা বেশি মনে হইতেছে না, তারপরেও আপনার এই বড় যেটা গরুর চামড়া ওইটা আপনার সর্বোচ্চ গেলে আপনার 800-900-1000 টাকা, এর বেশি তো কিনা যাবে না। খাসির চামড়া 40-50, সর্বোচ্চ গেলে 60, এর উপরে কিনা যাবে না।
তরুণী শুনছিলেন এখানকার যারা ক্রেতা বিক্রেতা, আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে গতবারের তুলনায় এবার চামড়ার দাম কম এবং এই নিয়ে তারা তাদের বিভিন্ন কারণও ব্যাখ্যা করেছেন। তরুণী, সৌরভ, ধন্যবাদ আপনাকে। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য সম্পূর্ণ সরিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাজধানীর ওয়ার্ডগুলোতে এই কাজে নিয়োজিত প্রায় 20,000 কর্মী। 2 সিটির বাসিন্দারা বলছেন, দ্রুত বর্জ্য সরিয়ে নিতে পারলে স্বস্তি পাবেন তারা। 2 সিটি কর্পোরেশনে পশু কোরবানি হয়েছে প্রায় 7 লাখ, যাতে বর্জ্য হতে পারে 50,000 টনের বেশি। আর এসব পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সরিয়ে নেওয়ার কথা জানায় 2 সিটি কর্পোরেশন। সকাল 11টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও কলোনি বাজারে গিয়ে দেখা যায় বর্জ্য অপসারণে কাজ করছে কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। আর থাকবো 5টাতে আমরা থাকবো এই জায়গায়, 5টার ভিতরে ক্লিয়ার করে দেবো। সকাল 6টার থেকে আরম্ভ করছি, মনে হয় সারাদিনও লাগতে পারে আর রাতেও লাগতে পারে। দক্ষিণ সিটি কর্পোরেশনে সকাল থেকে কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। বিভিন্ন গলি থেকে পশুর বর্জ্য এনে স্তূপ করছে সড়কে, সেখান থেকে নেওয়া হবে ডাম্পিংয়ে। গরু যত তাড়াতাড়ি জব দিবে এতে আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। কোনো কাপড়িতে নাই, আমরা চেষ্টা করি যে দ্রুত এটি পরিষ্কার করার জন্য নামছি, কাজ করতেছি, যতক্ষণ পর্যন্ত কাজ আছে করতে থাকবো। নগরবাসী বলছেন, যত দ্রুত এসব বর্জ্য অপসারণ করা যাবে ততই স্বস্তি পাবে 2 সিটির বাসিন্দারা। 12 ঘন্টার ভিতরে সম্ভব না হলেও দ্রুত সময়ের ভিতরে সম্ভব হবে আশা করি আর কি। নাগরিকরাও আছি, তারাও যথেষ্ট সচেতন আছে এবার, যাতে আমাদের কোনো ধরনের ময়লা আবর্জনা এই দিকে সেদিক জমা আবদ্ধ না থাকে। এই ময়লাগুলা যদি খুব দ্রুত পরিষ্কার করে, ঠিক আছে, তাহলে শহরের মানুষের লেগে চলাচল করতে একটু ভালো হবে। আশা করি এবারও নতুন সরকার আসছে, উনি একটু খুব দ্রুত কাজগুলি করবে। 2 সিটি কর্পোরেশনই আশা করছে রাতের মধ্যে অপসারণ করতে পারবে সব বর্জ্য। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। রাতের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশনগুলো। চট্টগ্রামে বর্জ্য নির্দিষ্ট সময়ের আগেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে গিয়ে তিনি এ কথা জানান। বরিশালে নগরীর বগুড়া রোড এলাকা থেকে শুরু হয় বর্জ্য অপসারণ। রাত 8টার মধ্যে বর্জ্য অপসারণ করার কথা বলছে সিটি কর্পোরেশন। এদিকে 850 পরিচ্ছন্ন কর্মী খুলনা নগরীতে বর্জ্য অপসারণের কাজ করছে। 16টি ট্রাকে করে রাত 10টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও চলছে বর্জ্য অপসারণ। 12 ঘন্টার মধ্যে শহর পরিষ্কার হবে বলে জানানো হয়েছে। দুপুর থেকে রংপুরেও চলছে বর্জ্য অপসারণ। 1042 জন পরিচ্ছন্নতা কর্মী এতে কাজ করছেন। রাজশাহীতে বিকেল 4টা থেকে শুরু হয় বর্জ্য অপসারণ। 1300 কর্মী রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইনশাআল্লাহ 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণের সবকিছু আমরা সম্পন্ন করেছি। 4200 কর্মকর্তা এখানে কাজ করছে। 160টা ডাম্পিং ট্রাক আমরা রেখেছি। আমাদের অন্য ইকুইপমেন্টসগুলো সরঞ্জামগুলো রেখেছি। শুধুমাত্র নগরবাসীকে আমি শুধু রিকোয়েস্ট করব, কোরবানি পশু জবাই দেওয়ার সাথে সাথে পানি দিয়ে যাতে সেগুলো ওয়াশ আউট করা হয়। সাভারের ট্যানারি পল্লীতে শুরু হয়েছে কোরবানির পশু চামড়া সংগ্রহ। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, এবার ট্যানারিতে চামড়া আসছে কেমন, জানাবেন দরদামের বিষয়েও। প্রথমে জানিয়ে রাখি, আজকে তো মাত্র চামড়া সংগ্রহের কার্যক্রম শুরু হলো। মূলত আজকে যেসব কোরবানি হয়েছে ঢাকার ভিতরে, রাজধানী এবং তার আশেপাশের যে অঞ্চলগুলি রয়েছে সেখান থেকেই কিছু পরিমাণে কাঁচা চামড়া ঢুকতে শুরু করেছে। বিকেল থেকেই আসলে আমরা দেখেছি যে এ পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় 50টি কারখানাতে আনুমানিক 1300 পিস কাঁচা চামড়া এ পর্যন্ত ঢুকেছে। যদিও এবছর কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 1 কোটি পিস চামড়া সংগ্রহের। তো সেই দিক থেকে আজকে যেটি ঘটছে সেটি মূলত ঢাকার আশেপাশে যারা যেসব এতিমখানা এবং মাদ্রাসাগুলো রয়েছে সেই সব এতিমখানা এবং মাদ্রাসায় যে চামড়াগুলো সংগ্রহ করেছিল তারাই আসলে এখানে ট্যানারি মালিকদের কাছে চামড়াগুলো নিয়ে আসছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এখানে যেসব এতিমখানা থেকে চামড়াগুলো আনা হচ্ছে তাদের সাথে এসব মালিকদের কিন্তু পুরনো সম্পর্ক রয়েছে। তারা বরাবরই এদের কাছ থেকে চামড়া ক্রয় করে থাকেন এবং এই চামড়াগুলো এই ট্যানারিতে নিয়ে আসার পর এখন যেই কাজটি চলছে সেটি হচ্ছে যে চামড়াগুলোতে লবণ মাখিয়ে সেটি সংরক্ষণ করার কাজ। তো এই পর্যায়ে আমরা দেখতেই পাচ্ছেন যে ট্রাকে করে পিকআপে করে বিভিন্ন মাধ্যমে ঢাকার শহরের আশেপাশের যে চামড়াগুলো সেগুলি এই ট্যানারিতে ঢুকতে শুরু করেছে এবং আগামী 10 দিন কিন্তু এই
ট্যানারির মালিক যারা রয়েছেন তারা শুধুমাত্র ঢাকার চামড়াগুলো সংগ্রহ করবেন এবং 10 দিন পর থেকে ঢাকার বাইরে যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো, লবণ মাখা চামড়াগুলো এই ট্যানারিতে আসতে শুরু করবে। আর একটি বিষয় যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে চামড়ার যে দরদামের বিষয়টি, এটি কিন্তু আসলে এই ট্যানারি এলাকায় থেকে বোঝা খুবই দুরূহ, কারণ এখানে যা চামড়াগুলি আসে সেগুলি মূলত ট্যানারি মালিকরা কিছু চামড়া সংগ্রহ করেন নিজ উদ্যোগে এবং বেশিরভাগ চামড়াই কিন্তু আড়তদারদের মাধ্যমে তারা সংগ্রহ করে নিয়ে আসেন। তো যেটি হয় আসলে চামড়া বেচা কেনার মূল কাজটি কিন্তু করে থাকেন যে আড়তদার এবং মৌসুমি ব্যবসায়ীরা, তাদের কাছ থেকেই বেশিরভাগ অংশ কিনে নিয়ে আসেন ট্যানারি মালিকরা। তো পরবর্তীতে হয়তোবা আমরা তাদের মাধ্যমে জানতে পারবো যে চামড়া কেনা বেচার কী ধরনের দরদাম চলছে, কম বা বেশি হচ্ছে কিনা সেটি জানাতে পারবো। তো এই ছিল এখন থেকে। ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার কথায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিল মাস ভোটের উপযোগী নয়। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতি যেন তেন নির্বাচন চায় না, তবে ভোটের মাঠ সমতল থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির বরাবরই দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন, কিন্তু জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের সে প্রত্যাশা পূরণ হয়নি। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এদিকে শনিবার মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার তুলাপুরে ঈদের জামাতে অংশ নেন জামায়াতের আমির। নামাজ শেষে তিনি বলেন, বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। পরে নিজ গ্রামের মানুষদের সাথে কৌশল বিনিময় করেন জামায়াতের আমির। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনের আগে জুলাই সনদ এবং মার্চের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নিজ গ্রামে ঈদের নামাজ শেষে তিনি আরও বলেন, দেশের স্বার্থে ও সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার মার্চের মধ্যে শেষ করতে হবে। মৌলিক যে সংস্কারগুলো প্রয়োজন, দুইটা সংস্কার, এক হচ্ছে পুরো দেশের স্বার্থে কিছু মৌলিক সংস্কার প্রয়োজন, আরেকটা হচ্ছে একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এইটার নির্বাচন কেন্দ্রিক আরেকটা সংস্কার প্রয়োজন। আমরা প্রত্যাশা করি যে মার্চের মধ্যে এই সংস্কারগুলো সম্পন্ন হবে। ঈদের ছুটি আনন্দে কাটাতে পরিবার পরিজন নিয়ে পর্যটন কেন্দ্রে গেছেন অনেকে, তবে এখনও তেমন লোক সমাগম নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া। শঙ্কর, এবার ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটক কেমন দেখছেন? আজকে ঈদের প্রথম দিনে কক্সবাজার কিন্তু তেমনটা আমরা পর্যটকের আনাগোনা দেখতে পাইনি, তবে সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে অল্প সংখ্যক পর্যটক ঘুরতে এসেছেন, তবে তাদের অধিকাংশই আমরা দেখতে পেয়েছি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে আমরা জেনেছি মূলত আগামীকাল থেকে কক্সবাজারে পর্যটকের আনাগোনা শুরু হবে। তবে তাদের দেওয়া যে তথ্য মতে আমরা দেখতে পেয়েছি 10% মতো হোটেল কক্ষ বুকিং রয়েছে 5.5 হোটেল মোটেলের মধ্যে, তবে আগামীকালও 30 থেকে 40% হোটেল কক্ষ বুকিং থাকার কথা তারা বলেছেন। কক্সবাজারে আজকে পর্যটকের যে উপস্থিতি 10 থেকে 15,000-এর মতো পর্যটকের কথা তারা বলছেন এবং আগামীকাল লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটবে এমনটি আশা করছেন। এদিকে টুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা পর্যটকদের হয়রানি এবং নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। অন্যদিকে বর্ষা মৌসুমের আগে এবং বর্ষা মৌসুমে কিন্তু সাগর খুবই বেশি উত্তাল থাকে বৈরী আবহাওয়ার কারণে, মৌসুমী আবহাওয়ার কারণে। তো সেই জন্য কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে যারা সাগরে গোসলে নামবেন তাদের বাড়তি নিরাপত্তার জন্য লাইফ গার্ডের কর্মীরা
সার্বিক প্রস্তুতি নিয়েছেন এবং অতিরিক্ত 83 জন কর্মী তারা নিয়োগ করেছেন এমন কথা বলছেন নিয়মিত কর্মীদের পাশাপাশি। আর আগত পর্যটকদের সমুদ্র সৈকতে স্থানীয়দের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে অল্প সংখ্যক পর্যটকদের পাশাপাশি সাধারণ স্থানীয় দর্শনার্থীদের সংখ্যাই বেশি। তবে বিকেল বাড়ার সাথে সাথেই স্থানীয় দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। শঙ্কর বড়ুয়া, ধন্যবাদ আপনাকে। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদরা। সামনে ক্রিকেটারদের শ্রীলঙ্কা সফর আর ফুটবলাররা আছেন জাতীয় দলের ক্যাম্পে। জাতীয় দলের বাইরে থাকা নারী ফুটবলারদের কয়েকজন খেলছেন ভুটান লিগে। যে যেখানে আছেন সেখান থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। ক্রিকেটার মেহেদী মিরাজের আপলোড করা ছবিটাই বলে দিচ্ছে আজ ঈদুল আজহা। নামাজ শেষে ঠিক কোরবানির পর মুহূর্ত। মুশফিকুর রহিম শুভেচ্ছা জানিয়েছেন ঈদগাহ থেকেই। তাসকিন আহমেদ বাবা সন্তানের সাথে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। ওর পেইজ ডিপার্টমেন্টের পার্টনার শরীফুল ইসলামও ভক্তদের শুভেচ্ছা দিয়েছেন একেবারে ভিন্ন ঢঙে, অ্যারাবিয়ান স্টাইলে। আরেক পেসার খালেদ আহমেদ কোরবানির মহিমা উল্লেখ করে সবার উদ্দেশ্যে পোস্ট করেছেন। নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া বর্তমানে খেলছেন ভুটান লিগে। সেখান থেকে দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। সুমাইয়ার সাথে একই লিগে খেলছেন সাবিনাও। বাংলাদেশের নারী ফুটবলের এই সর্বোচ্চ গোলদাতা সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন ট্রেনিং গ্রাউন্ড থেকেই। ফুটবলার সানজিদা আক্তারও ঈদ বার্তা দিয়েছেন ভক্তদের। জাতীয় দলের ফুটবলাররা সবাই একই সাথে ঈদ উদযাপন করছেন ক্যাম্পে। পরিবার ছেড়ে সতীর্থদের সাথে করছেন ঈদ আনন্দের ভাগাভাগি। তবে প্রত্যেকের প্রোফাইলে আপলোড করা ছবিতে একজন আছেনই প্রথমবার বাংলাদেশের মাটিতে ঈদ পালন করা হামজা চৌধুরীকে নিয়ে ফ্যানদের মতো সতীর্থরাও ছবি তুলতে উন্মুখ। বাংলাদেশের মতো অন্যান্য দেশের মুসলিম ক্রীড়াবিদরাও ফ্যানদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। পাকিস্তান ক্রিকেটার বাবর আজম, আফগানিস্তানের রশিদ খান কিংবা লিভারপুলের ইজিপশিয়ান ফুটবলার মোহাম্মদ সালাহও আছেন সেই তালিকায়। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক। স্বাগত ডিবিসির আন্তর্জাতিক সংবাদে, আপনাদের সাথে আছি নাহিদা রিন্থি। এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের পর আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম এই উৎসব। এছাড়া পাকিস্তান ও মালয়েশিয়া সহ আশপাশের দেশও হচ্ছে ঈদ। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা, যা বকরি ঈদ নামেও পরিচিত ভারতে। স্থানীয় সময় শনিবার সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানী দিল্লির জামে মসজিদে। এ সময় স্থানীয় হাজারো মুসল্লির উপস্থিতিতে ভরে ওঠে মসজিদ প্রাঙ্গণ। শুধু দিল্লি নয়, মহারাষ্ট্রের মুম্বাই, পুনে, উত্তরপ্রদেশের ইলাহাবাদ, লখনৌ, বেনারস, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীরে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সারেন মুসল্লিরা। যদিও গরু ও উট জবাইয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে দিল্লি ও রাজস্থানে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডেও লক্ষাধিক মুসল্লি নামাজে অংশ নেন। ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 80 জন। সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি কৌশলগত বোমারু বিমান ধ্বংস হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জবাবে হামলার হুঁশিয়ারি দেন। রুশ সেনারা 400টির বেশি ড্রোন এবং 40টির বেশি মিসাইলের মাধ্যমে ইউক্রেনের 9টি এলাকায় হামলা চালায়। এদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার তথ্য মতে এই হামলায় কিয়েভের 3 জন ফায়ার ফাইটার, লুটসের 2 জন বেসামরিক এবং চেরনিভিতে আরও 1 জন নিহত হয়েছেন। ভারতে এবার করোনা আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 764 জন। এ সময় প্রাণ গেছে 4 জনের। এদের মধ্যে কেরালায় 2 জন, পাঞ্জাব ও কর্ণাটকে মারা গেছেন 1 জন করে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কেরালায়, এরপরই আছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। আক্রান্তের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ভারত সরকার। সব অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর ও প্রয়োজনীয় ঔষধের যোগানের কথাও বলা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ভারতে এখন পর্যন্ত 55 জনের করোনায় মৃত্যুর খবর পাওয়া গেছে। লাল টকটকে পাকা টমেটোতে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া জমে ওঠে লা টমেটিনা উৎসব। এই আয়োজনে গানের তালে তালে একে অপরকে টমেটো ছুড়ে দেন তরুণ তরুণীরা।
3 দিনের উৎসবে প্রায় 20,000 পর্যটকের আগমন ঘটে। মনকে মন পাকা লাল টমেটো নিয়ে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় জমে উঠে লা টমেটিনা উৎসব। স্পেনের বিখ্যাত টমেটো উৎসবের আদলে আয়োজিত এই উল্লাসে গানের তালে তালে একে অপরকে টমেটো ছুড়ে দেন তরুণ তরুণীরা। এই উৎসব দেশটির হাজার হাজার মানুষের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বেশ কয়েক বছর বিরতির পর আবারও এই উৎসব হলো দেশটিতে। খাওয়ার উপযোগী নয় বা অতিরিক্ত পাকা টমেটো ব্যবহার করা হয় ছোড়াছুড়িতে। স্পেনের লা টমেটিনা উৎসবের প্রতিচ্ছবি হিসেবে এই উৎসবটি বহু বছর ধরে স্থগিতাদেশের পর এবছর 15তম সংস্করণের জন্য রাজধানী বেগোটা থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে সুতামার্চেনে আয়োজিত হয়। স্থানীয় অর্থনীতিতে টমেটোর গুরুত্বের প্রতি শ্রদ্ধা জানাতেও একে অপরের দিকে 45 টনের বেশি টমেটো ছুড়ে মারে। আয়োজকদের মতে 3 দিনের এই উৎসবে প্রায় 20,000 পর্যটকের আগমন ঘটে। চলতি বছরের উৎসবটি শুরু হয় জুন মাসের প্রথম সপ্তাহে। টানা 3 দিনের এই আয়োজনে প্রায় 45 টন টমেটো ছোড়া হয়েছে। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় টমেটো কৃষকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।